হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, ওয়েস্টফেলিয়া এবং উত্তর ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। এটা ডিএসসিসি 6 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা অনেকে এর উত্তরটা চাইছিলে যে স্যার আমাদের কাছে ঠিক করে লেখা নেই, উত্তরটা স্যার আপনি দিন। দেখে নাও তাহলে অ্যান্সারটা। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। উত্তর কিভাবে পরীক্ষায় উপস্থাপন করলে ভালো নম্বর পাওয়া যায় এটা দেখো, তোমাদের একটা ধারণা আসবে। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে 1648 খ্রিস্টাব্দে ইউরোপে সংগঠিত ওয়েস্টফেলিয়া সন্ধি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনার বিন্দু হিসাবে বিবেচিত হয়। 30 বছরের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটিয়ে এই চুক্তি রাষ্ট্রের সার্বভৌমত্ব, সীমানার পবিত্রতা এবং অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি প্রতিষ্ঠা করে। রাষ্ট্রবিজ্ঞানী হেডলি বুল ওয়েস্টফেলিয়া ব্যবস্থাকে রাষ্ট্রসমূহের সমাজ গঠনের প্রথম ধাপ হিসাবে অভিহিত করেছেন। কিন্তু একবিংশ শতাব্দীতে বিশ্বায়ন, সীমান্ত অতিক্রম সমস্যা, অরাষ্ট্রীয় শক্তির উত্থান, আন্তর্জাতিক সংগঠনের বিকাশের ফলে উত্তর ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, যা প্রথাগত রাষ্ট্রকেন্দ্রিক ধারা ছাড়িয়ে বৈষয়িক সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতার ওপরে জোর দেয়। এবারে আছে ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। সেখানে কি বলা হচ্ছে? প্রথমত হচ্ছে সার্বভৌমত্বের নীতি। ফরাসি চিন্তাবিদ জাবোধা সার্বভৌমত্বকে রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন। ওয়েস্টফেলিয়া চুক্তি এই নীতিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে স্বাধীন এবং অন্য কোনো রাষ্ট্র এতে হস্তক্ষেপ করতে পারবে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয়ত সীমান্তের পবিত্রতা। রাষ্ট্রের ভৌগোলিক সীমানা অপরিবর্তনীয় এবং আন্তর্জাতিক নিয়ম দ্বারা সুরক্ষিত। রাজনৈতিক চিন্তাবিদ স্টিফেন ক্রাসনার এটিকে ভূখণ্ড ভিত্তিক ব্যবস্থা হিসাবে বর্ণনা করেছেন, অর্থাৎ ওয়েস্টফেলিয়া রাষ্ট্রকে। পরের পয়েন্ট হচ্ছে অহস্তক্ষেপের নীতি। এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক কাঠামোয় জোরপূর্বক পরিবর্তন আনতে পারবে না। এটি জাতীয় স্বাধীনতার রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। পরের পয়েন্ট আছে দেখো, ধর্মীয় সহিষ্ণুতা। দীর্ঘকালীন ধর্মীয় যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের সহাবস্থান স্বীকৃত হয়, যা ইউরোপে ধর্মীয় সংঘাত কমাতে সাহায্য করে। পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রসমূহের সমতা। আন্তর্জাতিক অঙ্গনে বড় ছোট নির্বিশেষে সব রাষ্ট্রকে আইনগতভাবে সমান মর্যাদা দেওয়া হয়, যা ছোট রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় সহায়ক। ষষ্ঠত আছে দেখো, শক্তির ভারসাম্য। কোনো একক রাষ্ট্র অতিরিক্ত শক্তিশালী হয়ে না ওঠে, সেই জন্য জোট গঠন ও কূটনৈতিক কৌশল প্রয়োগ করা হয়। এটি শক্তির ভারসাম্য তত্ত্ব এর সাথে সামঞ্জস্যপূর্ণ। সপ্তমত, কূটনৈতিক ও চুক্তি ব্যবস্থা। স্থায়ী দূতাবাস স্থাপন, রাষ্ট্রদূত প্রেরণ, লিখিত চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণের স্থায়ী প্রথা গড়ে ওঠে। এবার তারপরে বলা হচ্ছে উত্তর ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। এটা বোঝো, উত্তর ওয়েস্টফেলিয়া অর্থাৎ পোস্ট ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য কি আছে দেখো। এখানে প্রথমত বলা হচ্ছে বৈষয়িক পারস্পরিক নির্ভরশীলতা। রবার্ট কিউএন ও জোসেফ নাই তাদের গবেষণায় উল্লেখ করেছেন, আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলো অর্থনীতি, প্রযুক্তি, যোগাযোগ ও সংস্কৃতিতে পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। উদাহরণস্বরূপ, আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা একাধিক রাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হয়। দ্বিতীয়ত হচ্ছে দেখো, সার্বভৌমত্বের সীমাবদ্ধতা। জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক অপরাধ আদালত প্রভৃতি গঠন রাষ্ট্রের একক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে আংশিকভাবে সীমিত করেছে। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংরক্ষণের দায়িত্ব নীতি আন্তর্জাতিক হস্তক্ষেপকে বৈধতা দিচ্ছে। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে স্ক্রিনে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে 5th সেমিস্টারের জন্য পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো, তৃতীয়ত অরাষ্ট্রীয় শক্তির উত্থান। বহুজাতিক বাণিজ্য প্রতিষ্ঠান, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, বৈষয়িক সংবাদ মাধ্যম,
সন্ত্রাসবাদী সংগঠন সবাই আন্তর্জাতিক রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে। চিন্তাবিদ সুসান স্টেঞ্জ একে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলে অভিহিত করেছেন। চতুর্থ, সীমান্ত অতিক্রমীয় সমস্যা, জলবায়ুর পরিবর্তন, মহামারী, তারপরে সাইবার অপরাধ, এইসবের মাধ্যমে এইসব সমস্যা সমাধান বৈষয়িক সহযোগিতা অপরিহার্য। তারপরে আছে পঞ্চমত, মানবাধিকার ও গণতন্ত্রের প্রসার। 1948 খ্রিস্টাব্দে জাতিসংঘের মানবাধিকার সনদ ব্যক্তি অধিকারের আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করে, যা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করে। তারপর আছে ষষ্ঠত, বহুপাক্ষিক কূটনীতি। জলবায়ুর পরিবর্তন, বাণিজ্য ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি এখন বহু রাষ্ট্রের যৌথ আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ G20 সম্মেলন বা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন। তারপর দেখো সপ্তমত, আঞ্চলিক একীকরণ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান প্রভৃতি আঞ্চলিক সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনগত সংহতি সৃষ্টি করেছে, যা প্রথাগত রাষ্ট্র সীমানার ধারণাকে শিথিল করেছে। তারপর আছে অষ্টমত, নিরাপত্তার ইস্যু পরিবর্তন। ব্যারি ব্রুজান এর মতে সামরিক নিরাপত্তা কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি, পরিবেশগত ও মানবিক নিরাপত্তায় সমান গুরুত্বপূর্ণ। তারপরেই আছে উপসংহার। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরটা উপস্থাপন করতে হবে পরীক্ষায় ভালো